কিছু জ্ঞানীগুণী দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা, এরা তৃণমূলে ক্ষমতায়ন চায় না, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু ব্যবসায়ীকে সুবিধা দিয়ে নিত্যপণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলছে সরকার, অভিযোগ সিপিডির। অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ। দোষী হলে বেনজিরকে বিদেশ থেকে ধরে আনা হবে, জানিয়েছেন ওবায়দুল কাদের। হটাতে হবে লুটেরা সরকারকে, বলেছেন মির্জা ফখরুল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক শ্রেণীর জ্ঞানী গুণীরাই দেশের অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনো অজানা উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তি ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের একঝাঁক তরুণ। গণভবনে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়া নির্বাচিতদের সম্মাননা পত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকারও করেন সরকার প্রধান। এখন ওর ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে, কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। বন্ধুত্ব শান্তিপূর্ণ বজায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের অর্থনীতিতে ক্রান্তিকাল দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে একসময় দেউলিয়া দেশ শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি হওয়াকে লজ্জার এবং দুঃখজনক। এক শ্রেণীর ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলছে। রাজধানীতে সিপিডি কার্যালয়ে চলতি বাজেট নিয়ে মূল্যায়ন তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। সিপিডি বলছে দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। নীতির দুর্বলতা, সুশাসনের অভাব ও প্রয়োজনীয় সংস্কার করতে না পারার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 24-25 অর্থ বছরে জিডিপির দিকে নজর না দিয়ে সমষ্টিক অর্থনীতি স্থিতিশীলতার উপর মনোযোগ দেওয়া উচিত। সরকার দলীয় ব্যক্তিদের সুবিধা দিতে কম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। তাদের কারণেই প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলছে সিপিডি। অর্থনীতি এই মুহূর্তে একটি বড় রকমের ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশে গরুর মাংসের দাম আন্তর্জাতিক পর্যায়ের গরুর মাংসের দামের চেয়েও বেশি। সুতরাং আমরা এক ধরনের বিলাসী দেশে পরিণত হয়েছি, এত নিম্ন আয়ের দেশ হয়ে। ব্রয়লার চিকেনের দাম বেড়েছে 60 ভাগ, লোকাল চিকেনের দাম বেড়েছে 46 ভাগ, চিনির দাম বেড়েছে 152 ভাগ। দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি, আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। সুতরাং এই যে আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আগামী অর্থবছর থেকে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তদের জন্যও ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে সরকার। রবিবার রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। নতুন অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, স্থায়ী দোকানে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্য মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। জানান, কোরবানির ঈদের আগেই 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দেবে সরকার। চলতি মৌসুমে ফলন বেশি হয় চালের দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে। সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। কর্মসূচি 53 বছরে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার বলে মনে করছে টিআইবি। নির্বাচন কমিশনের সাথে এমন বৈঠকে এই মত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পরামর্শ দেন নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর। আর সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বর্তমান রাজনৈতিক বৈরিতা প্রকট, এটা দূর করতে দলগুলোকে আলোচনার টেবিলে বসার তাগিদ দেন তিনি। বেলা 11:30টায় টিআইবির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ছাড়াও 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠকের পর ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের গঠনে কমিশন সফল হয়নি। তিনি বলেন, কয়েক দফায় জাতীয় নির্বাচন হতে পারে। এ সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচন কয়েক দফায় হলে নির্বাচন ম্যানেজ করা সহজ হয়। ভোট কেন্দ্রে বেশি পরিমাণ ফোর্স নিয়োগ করা যায় বলেও জানান তিনি। নির্বাচনী আইন প্রক্রিয়া সংস্কারে টিআইবির সাথে একমত পোষণ করেন কাজী হাবিবুল আউয়াল। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে, আর তিনি অপরাধ করলে এ বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না সরকার। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বিচারে অপরাধী প্রমাণিত হলে বেনজিরকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে। তার দুর্নীতির খবর আগে কেন গণমাধ্যমে প্রকাশ পায়নি এ প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও দাবি করেন, বিএনপি আমলেই প্রথম দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিএনপিকে অকর্মা দল আখ্যা দিয়ে তাদের ব্যর্থতার পেছনে মানি লন্ডারিং এ জড়িত নেতৃত্বকে দায়ী করেন ওবায়দুল কাদের। দাবি করেন, দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছিল বিএনপি সরকার। যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। বেনজির যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত হয়, দেশে তাকে আসতে, যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান ক্ষণজন্মা পুরুষ। তিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ বিনির্মাণে সব মতপথের মানুষকে এক করতে পেরেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। মির্জা ফখরুল বলেন, এখন চারদিকে লুট আর লুট, লুট ছাড়া আর কিছু নাই। যারা রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা তারাই লুট করছে, কোনো জবাবদিহিতা নেই। বেনজির চলে গেল, রাষ্ট্র কিছুই জানে না। এটা কি আর রাষ্ট্র আছে? সে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। লোনের মধ্যে ডুবিয়ে রাখছে ভবিষ্যৎ প্রজন্মকে। রূপপুরের লোন শোধ করতে করতে প্রজন্ম থেকে প্রজন্ম শেষ হয়ে যাবে। এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমন ভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো
এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছো ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে 12 জনের টিকিট। এবারও শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। এবার আন্তনগর ট্রেনের জন্য 33,500 টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এর বাইরে 25% আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। তবে আসনবিহীন টিকিট দেয়া হবে কাউন্টার থেকে। আগামীকাল 3 জন দেয়া হবে 13 জনের, 4 জন দেয়া হবে 14 জনের, 5 জন দেয়া হবে 15 জনের এবং 6 জন দেয়া হবে 16 জনের ঈদ যাত্রার টিকিট। একইভাবে 10 জুন থেকে বিক্রি হবে ঢাকায় ফিরতির অগ্রিম টিকিট। অনলাইনে বিক্রি হওয়া কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই কোনো ভিড়। স্বাভাবিক দিনের মতোই খুব কম সংখ্যক যাত্রীকে নিয়মিত যাতায়াতের জন্য টিকিট কিনতে দেখা গেছে কাউন্টারে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের লোকসভা নির্বাচনের কেন্দ্র ফেরত জরিপের ফলাফলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরিপ অনুযায়ী প্রধানমন্ত্রীর দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট এনডিএ 350টি আসন পেতে পারে। শনিবার ভোট শেষে 4টি সংস্থার কেন্দ্র ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। জরিপে নরেন্দ্র মোদীর এনডিএ এর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। জোটটি 142টি আসন পেতে পারে। নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন 272 আসন। জরিপ ভিত্তিক তথ্যে বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত মিলছে। 2019 সালের নির্বাচনে বিজেপি জোট পেয়েছিল 352 আসন। এদিকে জরিপ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেছেন, ইন্ডিয়া জোটের শরিকরাই সরকার গঠন করবে, পতন হবে মোদী সরকারের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কিছু জ্ঞানীগুণী দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা, এরা তৃণমূলের ক্ষমতায়ন চায় না, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু ব্যবসায়ীকে সুবিধা দিয়ে নিত্যপণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলছে সরকার, অভিযোগ সিপিডির। অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ। দোষী হলে বেনজিরকে বিদেশ থেকে ধরে আনা হবে জানিয়েছেন ওবায়দুল কাদের। হটাতে হবে লুটেরা সরকারকে, বলেছেন মির্জা ফখরুল। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।